এতদিন আসলে ক্লাসটা নেওয়ার কথা ছিল কন্ডিশনাল রেন্ডারিং, বাট টপিকস আলোচনা করতে করতে আমি আসলে লিস্ট রেন্ডারিং এর ভিতরে চলে গেছিলাম। ঠিক আছে, আজকে তাইলে ওই পুরো লিস্ট রেন্ডারিংটাকে শেষ করে তারপরে কন্ডিশনালিং রেন্ডারিং এ মুভ করব। দেন তারপরে আমরা একটু পিওর ফাংশন এবং পিওর কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে মূলত আমার 3টা টপিকস এখনো পেন্ডিং আছে, একটু মনে করাই দিন সিরিয়ালটা। এক হচ্ছে লিস্ট রেন্ডারিংটা আজকে দেখবো, এখন দেখবো, সময় থাকলে কন্ডিশনাল রেন্ডারিংটা দেখে ফেলবো। তারপরে আমি চলে যাব হচ্ছে পিওর কম্পোনেন্টে আর হচ্ছে পিওর ফাংশন এই টপিকসটাতে। ঠিক আছে, যাক, গতদিন আমরা লিস্ট রেন্ডারিং এর ক্ষেত্রে আমরা কি করি, লিস্টের ক্ষেত্রে সাধারণত একটা অ্যারে ইউজ করি। গতদিনের যদি রিক্যাপটা বলি, সেই অ্যারের ভিতরে আমরা ম্যানুয়ালি কোনো ডাটা পুশ করতে পারি। এখন যখন অ্যারের ভিতরে কোনো একটা ডাটা রাখবো বা কোনো যদি ডাটা রাখি তাহলে ডাটা, আর যদি অ্যারের ভিতরে যদি কখনো আমরা এরকম করে কোনো জেএসএক্স রাখি বা কোনো কম্পোনেন্ট রাখি, তাহলে আমাকে ওই অ্যারের ভিতরে প্রত্যেকটা জিনিসের একটা কি দিয়ে দিতে হবে, একটা কি নামক একটা প্রপস দিয়ে দিতে হবে। এটা মুখস্থ বিদ্যা, এখানে কোনো রকেট সায়েন্স নাই, বোঝার কোনো কিছু নাই, মুখস্থ কথা। যদি কোনো একটা লিস্ট হয় মানে একটা অ্যারে হয়, ঠিক আছে, অ্যারে জিনিসটা যদি আপনি সরাসরি রেন্ডার করেন, তাহলে সেই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের একটা কি নামক একটা প্রপস থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, আর একটু পরে আমি এই কি প্রপসটা ইউনিক হবে কিনা সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এখন এই অ্যারেটা আমি যদি নিজে মেইনটেইন করি, তাহলে আমি এখানে ফর ইজ, ফর লুপ যে কোনো কিছু দিয়ে মেইনটেইন করতে পারি। আর যদি এই অ্যারে জিনিসটা নিজে মেইনটেইন করতে না চাই, তাহলে আমি ম্যাপ ইউজ করতে পারি বা ফিল্টার ইউজ করতে পারি, আমার ইচ্ছা। মানে যে মেথডগুলো আমাকে বিল্ট ইন ভাবে কোনো একটা জিনিসপত্র দিচ্ছে, মানে অ্যারে দিচ্ছে, সেটাকে আমি সরাসরি এখানে প্রিন্ট করে দিতে পারি। মেইন ডিফারেন্স এইচটিএমএল এর সাথে, আমরা যখন গতদিন দেখাইছিলাম যে আমি যখন কোনো একটা অ্যারে ডকুমেন্ট ডট রাইট দিয়ে করি, তখন ওই অ্যারেগুলোর প্রত্যেকটা এলিমেন্ট একটা কমা কমা সেপারেট হয়ে আসে। কিন্তু জেএসএক্স এর এইটুকু পাওয়ার আছে যে আপনি যখন এখানে একটা অ্যারে দিচ্ছেন, ঠিক আছে, ওইটা তো আসলে অ্যারে থাকে না, ওটা তো বিহাইন্ড দ্য সিন একটা রিয়াক্ট এলিমেন্ট হয়ে যায়, যার কারণে এখানে আর ইয়া হয় না। ঠিক আছে, কমা সেপারেটেড জিনিসটা আসে না। যাই হোক, আজকে আমি সবকিছু মুছে ফেলি। আজকে আমরা সবসময়ের জন্য ম্যাপ ইউজ করে থাকি, তবে এটা দেখালাম যে ম্যাপ বাদেও এটা করা পসিবল। আর আমি যে উদাহরণগুলো নিচ্ছি, এই সমস্ত উদাহরণগুলো হচ্ছে রিয়েক্টের ডকুমেন্টেশন থেকে নেওয়া। আপনি ডকুমেন্টেশনে গেলেই এগুলো সব দেখতে পাবেন। ঠিক আছে, আহ, আমি হচ্ছে একটু ওর জিনিসপত্রটা একটু বের করে নিই, লিস্ট রেন্ডারিং। ভাই, জি। ওই যে টু ডু লিস্ট, ঠিক আছে, মানে টু ডু অ্যাপ বানানো, ওইখানে আমরা একটা অ্যাডের ভিতর তো অ্যাড করি যখন, তখন তো আমার লিস্টের ভিতর অ্যাড হয়। আর যখন কোনো জিনিস ডিলিট করে ফিল্টার করে দেখাই, হুম। ফিল্টার করে দেখালে তো লিস্টের থেকে ওই জিনিসটা রিমুভ হচ্ছে না, তাই না? জাস্ট ফিল্টার করে যা যেগুলা আউটপুট দেখানোর ওইগুলা দেখাচ্ছি। তো হুম। এইভাবে করে লিস্টটা পিছনে বড় হইতে থাকবে না, যেটা আমার কেন? দেখাচ্ছে না হয়তো বা, কিন্তু লিস্ট তো বড় হইতে থাকবে, পরে অ্যাপের পারফরমেন্সে প্রবলেম হবে না এই ধরনের, নাকি? কেন? ফিল্টার করলে তো ওটা থাকে না, ওটা তো ইয়া হয়ে যায়, নতুন একটা হয় না প্রত্যেকবারে, ওটা মানে তো। ফিল্টার করলে তো, ফিল্টার করে যেই অ্যারেটা দেখাচ্ছে এইটা আমি শো করতেছি, হুম। কিন্তু মেন যেই অ্যারেটা আমি অ্যাড করতেছি হুম। ওইখানে কি মানে ওইখান থেকে তো আর ওই জিনিসটা ওই যে আইডিটা আমি অ্যাড করি এগুলা কি রিমুভ হয়ে যাবে? মানে আমি বুঝাইতে পারতেছি না বোধহয়। হ্যাঁ, শোনেন আমি আপনাকে বলি, জাভা স্ক্রিপ্টে একটা জিনিস একটু মনে রাখেন। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কালেক্টর বলে একটা জিনিস আছে। গার্বেজ কালেক্টর নাকি গার্বেজ কালেকশন কি যেন বলে, মানে মানে ওই হুম। ব্যক্তিটার কাজ হচ্ছে, আপনি আপনার রিয়াক্ট না, আপনি আপনার জাভাস্ক্রিপ্ট কোড বেজে এমন কোনো ভেরিয়েবল তৈরি করছেন যেটা আপনি ইউজ করেন নাই, কিন্তু আপনি তৈরি করে রেখে দিছেন, ওইটা অটোমেটিক্যালি গার্বেজ কালেক্টর ডিলিট করে দেয় আপনার মেমোরি থেকে, তার মানে মেমোরি ক্লিন থাকে।
বুঝছেন? আচ্ছা ভাই। মানে আপনি বানাইছেন এক গাদা বাট ইউজ করেন নাই, ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা আপনার ম্যানুয়ালি করতে হবে না। বাট যদি আপনি সি ল্যাঙ্গুয়েজ বা এরকম লো ল্যাঙ্গুয়েজে যান, তাহলে ওই যেটা আপনি বানাইছেন ওটা নিজে থেকে ডিলিট করতে হয়, না হলে ওই র্যামে ডাটাটা ধরে রাখে। ঠিক আছে, আর ওই ক্লিন করাটা ও অটোমেটিক্যালি করে। আচ্ছা, আমরা লিস্ট রেন্ডারিংটা আজকে একটু ভালো করে আরেকটা ভাবে বুঝি। লিস্ট মানে একটা অ্যারে। এখানে কয়টা জিনিস আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডাটা আছে। এই পাঁচটা ডাটাকে আপনি এখানে শো করতে যাচ্ছেন। শো করতে যাচ্ছেন, এটা একটা অ্যারে। আমি আগে এটাকে একটু রান করি। গত ক্লাসে যেটা দেখাইছিলাম অ্যারে, আজকেও সেটা দেখাচ্ছি, বাট একটু আরেকটু সাজায় গোছায় আর কি। npm run dev। একদম সিম্পল বিষয়, আশা করি বুঝতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখেন এই ডাটাটা আপনি এখানে শো করতে যাচ্ছেন ডিরেক্টলি। এইটা কি জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী কি একটা অ্যারে না? আপনি যদি সরাসরি এইটা অ্যারেটা এখানে দিয়ে দেন, কারণ আমরা JSX এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট যদি বসাই তাহলে সেটাকে ওর ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড লেখা যায়। আমি এইভাবে বসাই দিলাম, কি হইলো? ডাটাগুলো, সব ডাটাগুলো এখানে বসে গেছে। সব ডাটাগুলো কিন্তু বসে গেছে। আমি যদি একটু বড় করি, এক লাইনে বসে গেছে। এখন মজার বিষয় হচ্ছে, আপনি ডাটার শেপটা একটু ভালো করে দেখেন। এই ডাটাটার এখানে একটা কমা ছিল, এই যে এখানে কমা ছিল, ভালো করে দেখেন। ছিল বুঝেন কিন্তু ছিল, ওই কমাটা প্রিন্ট হইছে। না। এই হচ্ছে ডিফারেন্স, মানে এইটুকু পাওয়ার আপনার একটু মনে রাখতে হবে। JSX এর এই পাওয়ারটুকু আছে। এই পার্টটুকুর নাম কি ভাই? জানি না এর পাওয়ারের নাম কি, ওরকমই, ঠিক আছে, নেচারটাই এরকম। ঠিক আছে, এখানে দেখেন এই শব্দটা কি, এই যে ম্যাথমেটিশিয়ান, এই যে সেই শব্দটা। এরপরে দেখেন এই যে নতুন একটা শব্দ শুরু হয়েছে, কিন্তু এই শব্দটার আগে একটা কমা ছিল, এটা প্রিন্ট করে নাই। বুঝছি ভাই? তার মানে অ্যারের ভিতরে যদি কোনো কমা থাকে, সেই কমাগুলো কি করে না, রিমুভ করে দেয়। রিমুভ করে দেয়, এবং সে এটাকে প্রিন্ট করে না। এখন আমরা যদি এখানে এরকম করি, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এরপরেও যদি ভাই আপনার যদি এগুলো মাথায় না ঢোকে, কষ্ট করে আপনি একটা কাজ করবেন ভাই, এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় যান। ভাই আপনার কথাই তো একটা, জি, বলছে আপনি খালি এই কথাটাই বলবেন সমানে। কি বলবো বলেন ভাই? এবার আমি কি করছি বলেন তো? ইন্ডেক্স ধরে দিছেন। তার মানে আমি এখানে প্রথম ডাটাটা প্রিন্ট করতেছি, এখানে দ্বিতীয় ডাটাটা, এখানে তৃতীয় ডাটাটা, সুন্দর করে প্রিন্ট হয়েছে। এবার তাহলে আমি যদি এই কাজটা এইভাবে না করে, এগুলোকে এগুলোকে আমি যদি এরকম করতে পারি, যে দেখেন এই জায়গাটা কনস্ট্যান্ট লিস্ট ইজ ইকুয়াল টু, এটার উপর একটা ম্যাপ করব, এটার উপরে পিপলস ডট ম্যাপ। ম্যাপ করলে বাই ডিফল্ট কি রিটার্ন হবে আমার? নতুন একটা অ্যারে। অ্যারে রিটার্ন হবে। আচ্ছা, ম্যাপ করলে নতুন একটা অ্যারে রিটার্ন হবে, সবসময়ের জন্য একটা অ্যারে রিটার্ন হবে, এবং সেই অ্যারে এলিমেন্টে, এই যে আমি যদি এটা করি, এবার এখানে গেলাম, একটা কলব্যাক ফাংশন নেয়। এই কলব্যাক ফাংশন তিনটা প্যারামিটার পায়। এখানে নিলাম হচ্ছে, আমি নিব হচ্ছে পিপলস, আচ্ছা এখানে নিলাম হচ্ছে আইটেম। আইটেম, একটা করে আইটেম পাবো, এবং এখান থেকে একটা রিটার্ন কিওয়ার্ড দিব। না বুঝলে বলবেন ভাই, ঠিক আছে, মুখ বন্ধ করে থাকেন না, তাহলে সমস্যা। কাট করলাম, এখানে নিলাম। এখন এই আইটেম মানে প্রথমবার ইটারেশনে কি এই মানটুকু না? এই বেসিক যদি হ্যাঁ, না থাকে তাহলে বাদ ভাই, প্রোগ্রামিং বাদ দিয়ে অন্য লাইনে চলে যান, এই বেসিক যদি এখনো যদি না বোঝেন। তার মানে এই যে আইটেম মানে প্রথম ইটারেশনে মানে এইটুকু, প্রথমটা। তার মানে এটা যদি হয় তাহলে আমি এখানে এটা বাদ দিতে পারি, এই যে এইটাকে
এটা লেখার দরকার নেই, এটা বসাই দিলাম। তাহলে সবগুলো ইটারেশন করে এরকম করে একটা অ্যারে রিটার্ন হয়ে যাবে। কি করলাম, সামনে একটা ব্র্যাকেট করছে। এবার এখান থেকে লিস্টটাকে বসাই দিলাম। দেখেন সবগুলো প্রিন্ট হয়ে গেছে। এটা করে সুবিধা কি ভালো করে বোঝেন। এটা আমি কেন করতেছি এই জিনিসটা ভালো করে বুঝবেন। আপনি যখন কোনো আপনার ফন্টেন পার্ট ডিজাইন করবেন, এই ফন্টেন পার্টের ইউআই এখানে কয়টা লিস্ট আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে লিস্টটা রেন্ডার করছেন এইটা কি হার্ড কোডেড নাকি ডাইনামিক? এটা ডাইনামিক। বলেন ভাই, বাকিরা কি কেউ বোঝেন না নাকি? আমার একটু বলেন তো, কথা বলেন। ভাই বুঝতেছি, না বুঝলে না প্রশ্ন বলে করবো। টার্মগুলো আমার সাথে বলতে হবে ভাই, না হলে আমি বুঝি না। এই জিনিসটা কি হার্ড কোডেড করলাম নাকি ডাইনামিক করলাম? এটা তো ডাইনামিক্যালি উপর থেকে এখন জেনারেট প্রশ্ন হচ্ছে, হলো আপনি কেন এখানে ডাইনামিক বাবুদের করতেছেন? ছবি আসবে। বলেন কেন মানে আপনার ডাইনামিক? এপিআই যে জায়গা থেকে আপনি হয়তো বা ফেচ করে আনবেন, ডাইনামিক এখানে করলে কোনো মানে পয়েন্টার যাতে থাকবে না। পরবর্তীতে চেঞ্জ করতে পারি, যখন তখন মানে রিইউজ dynamically করতে পারি আর কি, এর করবে। জন্য ডাইনামিক করবো আমি। আচ্ছা এটা হ্যাঁ, আপনাদের কথা ঠিক আছে। তার মানে দেখেন এখানে যে কয়টা জিনিস এরকম তৈরি হবে এলআই, এটা ডিপেন্ড করতেছে এই ডাটার উপরে। এই ডাটাটা অ্যাকচুয়ালি থাকবে আমার ডাটা বেজে, আলাদা কোনো সার্ভারে। তার মানে আমি আমার ওই ডাটাবেজে যদি পরিবর্তন করি, আমার বানানো ইউআই এর ভিতরে অটোমেটিক্যালি এরকম লিস্ট রেন্ডার হয়ে যাবে। এই সুবিধাটা নেওয়ার জন্য এরকম ভাবে করছি। না হলে এখানে এখানে এরকম করতাম, নিজে থেকে হার্ড কোডেড করতাম, এলআই এরকম বা করতাম। এইভাবে কইলেও সম্ভব না, 100 করবেন, কয় এই যে হাজার এরকম করবেন। এটা পসিবল না। আর এটা করলেও যদি কখনো চেঞ্জ করা লাগে, আপনার আবার ফ্রন্ট এন্ড কোড বেস খুলতে হবে, খুলে আবার বানাইতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, এবার দেখেন এই জিনিসটা এই জন্য তো আগে বলছিলাম একবার যে আমরা রিউজেবিলিটির দিকে একটু বেশি করবো। ও হ্যাঁ এটা বলছিল সেতু ভাই বলছিল সম্ভবত, রিউজেবল জিনিসগুলার প্রতি ফোকাস বেশি দেওয়ার জন্য হুম। জাভাস্ক্রিপ্টের সময়। এখন দেখেন আমি আমার ডাটা সেটে সবগুলো রিয়েক্টের ডকুমেন্টেশন থেকে আমি নিচ্ছি। দেখেন এই ডাটা সেটটাকে আমি পরিবর্তন করলাম। আগের বার কি একদম একটা প্লেন অ্যারে না? হ্যাঁ, এবার ডাটা সেটটার দিকে তাকান তো, এবার ডাটা সেটটা কি? এটাকে প্লেন অ্যারে? না ও এরিয়া এটারে কি অফ বলে? অ্যারে অফ অবজেক্ট অ্যারে অফ অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস আগে একটু নিয়ে আসেনি। এই জিনিসটা একটু দেখেন, যখন আপনি রেন্ডার করছেন রেন্ডার ঠিকই হয়েছে। এখানে দেখেন একটা ওয়ার্নিং পাবেন আপনি, এই যে এখানে একটা ইউনিক কি এ হ্যাভ এ ইউনিক কি, একটা ইউনিক আলাদা করে একটা কি দিতে হবে। কখন কি দিতে হবে? এই যে অ্যারেটা, এই এই অ্যারেটা যখন এখানে যাচ্ছে, এখানে প্রত্যেকটার একটা ইউনিক কি দিতে হবে। এই যে ইউনিক কিটা দিবেন, এই ইউনিক কিটা, ইউনিক মানে কি? ওটা মানে বুঝলাম এক জায়গায় একটা কি থাকবে, অন্য কোথাও ওই কিটা পাওয়া যাবে না, মানে এখানে এরকম। যে কি এর ভ্যালুটা দিব এটা ইউনিক হতে হবে, যে এটা অন্য কোথাও ইউজ করা যাবে হয়নি, যাবে না, যাবে না। হয়নি। এই ফাংশনে হ্যাঁ আমি ওই কথাই আসতেছে, ওইটা ইউনিক মানে ওটা অন্য কোথাও ইউজ করা যাবে না। এটার মানে মানে রিয়াক্টের ওয়েতে এইটার মানে হচ্ছে এই যে এই যে অ্যারেটা, এটা তো অ্যাকচুয়ালি একটা অ্যারে, এই অ্যারেটার ভিতরে ইউনিক হইতে হবে। এখানে যদি আপনি আরেকটা অ্যারে দেন সেখানে ইউনিক হতে হবে না। মানে মনে করেন এখানে, মনে করেন এই যে কি বাবদ আপনি এখানে 1 দিয়েছেন, কি বাবদ কত দিছেন? 1। আবার এটা মনে করেন এটা লিস্ট 2, এটা মনে করেন লিস্ট 2, এখানে আপনি কি বাবদ 1 দিতে পারবেন। এখন ও বলতে পারেন তো ভাই তাহলে তো এই একটা ফাইলের ভিতরে তো ইউনিক হইলো না, কারণ এটা 1 এটা 1, তাহলে তো এটা ইউনিক না, এটা তো ডুপ্লিকেট হয়ে গেছে। কিন্তু রিয়াক্ট এইটা বলে নাই, রিয়াক্ট বলছে এই যে ইউনিকটা হতে হবে, এটা শুধুমাত্র এই যে অ্যারেটা, এই অ্যারেটার ভিতরে অনলি ইউনিক হইতে হবে। ঠিক আছে, অন্য অ্যারেতে আপনি সেম জিনিসটা ইউজ করতে পারবেন, এটা একটু মনে থাকে যেন। ঠিক আছে, তাহলে এখানে একটা জি ভাই। ওয়ার্নিং আছে। এবার দেখেন এই ওয়ার্নিংটা
এবং এখানে কয়েকটা জিনিস একটু বলে রাখি। আচ্ছা সেটা পরে বলবো নি, এখন বললে মাথা নষ্ট হয়ে যাবে না। সরি। এবার দেখেন ডাটা সেটটাকে আমি পরিবর্তন করছি। আচ্ছা এখান থেকে ডাটা সেটটা কপি করে নিয়ে ভাই নিচ্ছি। নিজে এই কি ধরাটার ভিতরে এক জায়গায় একটা প্রবলেম আছে আমার। আমি এটা শেষ নিজে করে যদি- নিই তারপরে একটু বলে না। আচ্ছা এবার যে ডাটা সেটটা, এবার এই ডাটা সেটটা কি? একটা অ্যারে অফ অবজেক্ট। অ্যারে অফ অবজেক্ট। এবার আপনি এইখান থেকে এই ডাটাটার উপরে মডিফাই করে আপনি শুধুমাত্র এই নেমগুলো দেখাবেন, শুধুমাত্র নেমগুলো এখানে প্রিন্ট করবেন। তাহলে কিভাবে করতে পারি? আমি চালাইছি এখান থেকে এই জায়গাটা, এখানে আইটেম, এই আইটেমটা এবার কি বলেন তো? এই জায়গায় এই আইটেমটা কি? ওর আইটেমটার নেম একটু অবজেক্ট এলিমেন্ট। এই আইটেমটা একটা কি এখন? অবজেক্ট, মানে এইটুকু। হ্যাঁ, এর ভিতরে কলব্যাক ফাংশনটা কয়বার কল হবে? এখানে এলিমেন্ট আছে কয়টা? 1 2 3 4টা। এখানে কয়টা আছে? অবজেক্ট আছে কয়টা? চারটা। 4টা। মোট তার মানে 5টা। মোট 5টা। 0 থেকে হ্যাঁ শুরু হ্যাঁ না? হ্যাঁ, মোট 5টা। তার মানে এই কলব্যাক ফাংশনটা কয়বার কল হবে? 5 বার। 5 বার। এবং প্রত্যেক কলে এইখানে যে আইটেমের নামটা, এই আইটেমের নামটা প্রত্যেক কলে হবে হচ্ছে আপনার এক একটা অবজেক্ট। আপনি যদি এটাকে করেন, আচ্ছা এখানে একটা ইরর খাচ্ছি যার কারণে হচ্ছে, এইটার কারণে ইরর খাচ্ছে, এটাকে ফেলে দিই। এখানে দেখেন আমি যদি রিলোড করি, এখানে দেখেন প্রত্যেকটা এটা 5 বার কল হয়েছে এক একটা। এবার আমি কি করতে পারি, এটা যখন এই যে এখানে পুশ হচ্ছে, এই জায়গাটা আইটেম ডট আমি নেম। নেম দিয়ে দিতে পারি। এবং প্রত্যেকটা যখন আমি ম্যাপ করব, মুখস্থ কথা এইভাবে মনে রাখেন, যখন আপনি ম্যাপ করবেন তখন এখানে একটা কি দিতে হবে, কি নামক একটা কি জিনিস। ডট আইডি দিয়ে দিলেই তো হয়ে যাবে। এখন এখানে সেক্ষেত্রে আমি এই আইটেম ডট আইডি দিয়ে দিতে পারবো, আইটেম ডট আইডি দিয়ে দিতে পারবো। তাহলে এটা পারফেক্টলি এখান থেকে ইয়া হবে, আর এখানে আমি এই লিস্টটাকে রেন্ডার করে দিতে পারবো, লিস্টটাকে রেন্ডার করে দিতে পারছি। ঠিক আছে, এখন দেখেন এটা আমি পারফেক্টলি এখানে রেন্ডার করতে পারছি। এখন আপনার কাছে মনে হলো যে আপনার এখানে শুধুমাত্র যাদের প্রফেশন কেমিস্ট আছে তাদেরকে শুধু, এরকম কেমিস্ট কয়জন আছে দেখেন তো? 1 জন 2 জন, কয়জন আছে? এখানে মার্ক করা আছে, কয়জন আছে? 2 জন আছে। 2 জন। 2 তার জন। মানে এই ডাটা আছে টোটাল কয়টা? 5টা। 5টা থেকে যাদের প্রফেশন কেমিস্ট, শুধুমাত্র তাদের নামগুলো এখানে দেখাবেন। প্রশ্ন ম্যাপ বুঝছেন? করে প্রবলেম প্রফেশনাল বুঝছেন? ট্রিপল ইজুকাল কেমিস্ট নিয়ে আসলেই তো হয়ে যাবে তাহলে, তাই না ভাই? বুঝি নাই, বলেন লজিক বলেন, আপনার মাথায় কি আসছে? বলছি ম্যাপ করে প্রফেশন ইয়ে আপনার ম্যাপের ধারণাই ক্লিয়ার না। ম্যাপ করলে কি অ্যারে পরিবর্তন করা যায়? মানে অ্যারের এলিমেন্ট বাড়ানো কমানো যায়? না, যে কোনো এটা ফিল্টার করতে হবে। সবগুলোই আসবে ভাই, ম্যাপ করলে সবগুলোই আসবে। কিন্তু আমার তো যত এখানে প্রবলেম শুধুমাত্র কেমিস্ট গুলো আনবো, তার মানে আমার এখানে অ্যারে আছে কয়টা, মানে অ্যারের উপাদান আছে 5টা। এটা বাড়াতে হবে অথবা কমাতে হবে। কমাতে হবে। মানে কমায় এইটা কমবে না কিন্তু, মানে এই জিনিসটা কমবে না, এখান থেকে ফিল্টার করে আমি বের করে আরেকটা হ্যাঁ। বানাবো। ঠিক আছে, আচ্ছা একটু বলেন তো। মানে ভাই আমি এরকম বুঝাইতে চাইছিলাম, ফার্স্টে ম্যাপ করে তারপর আমার ফিল্টার করতে হবে, যে কারণ আমার প্রতিটার ভিতরে যদি যাব আবারও তো সেই উল্টা কাজ করছেন। আগে কেন ম্যাপ করবেন? আগে ম্যাপ করবেন আগে কেন? আগে ফিল্টার তারপর ম্যাপ। আগে ফিল্টার করবেন, আগে ফিল্টার করে বের করে নেবেন আমার কয়টা লাগবে এবং সেগুলোকে ম্যাপ করবেন। আচ্ছা বুঝতে পারছি ভাই। তাহলে আমি এখান থেকে ভাই আমি ওই যে প্রশ্ন করছিলাম ওইটাই তেমনই ছিল, জি যে তাহলে ফিল্টার তো আপনার মেইন অ্যারে থেকে রিমুভ করে না। ঠিক না, আছে, আমি যত জিনিস অ্যাড করবো এটা তো আমার মেইন এই জায়গা থাইকেই যাবে। থেকে যাবে, ওইটা গার্বেজ কালেক্ট করে ফেলা, ওটা থাকেই না হ্যাঁ ইন্টারনালি। এবার দেখেন তাহলে আমি এখান থেকে
প্রফেশনটাকে আমি এখান থেকে ফিল্টার করে ফেলি, প্রফেশন ফিল্টার equal তার মানে আবার আমার এখানে সেম কাহিনীগুলো করতে হবে, এখানে করলাম। এবার এখান থেকে শুধু কি হবে, filter ফিল্টার। এবার এখান থেকে ফিল্টার হয়ে আমার এখান থেকে কি কি জিনিস বের হবে, এবার তো আমি কোনো ভাই JSX এখানে কি রিটার্ন কি করব দিতে না, হবে? এবার তো আমি এখানে JSX রিটার্নই করব না। ও এখানে হচ্ছে এখানে আমি চেকিং বসাবো যে ইফ আইটেম equal আইটেম ডট প্রফেশন ট্রিপল ইকুয়াল কি হবে, profession প্রফেশন কেন, সরি chemistry কেমিস্ট। এটা যদি হয় তাহলে আমি এখান থেকে রিটার্ন করব ট্রু, আদারওয়াইজ আমি রিটার্ন করব ভাই ওটার আচ্ছা ভিতরে হবে না এখানে 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 রিটার্নের পর আদারওয়াইজ রিটার্ন করব ফলস। এইটুকু মানে বুঝছেন ভাই? এখানে কোনো আমি ইফ এলস এর সেকেন্ড Else ব্র্যাকেট লাগে ইউজ না? করছি, না সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন নাই কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি নাই প্রশ্ন এখানে, আপনি এক লাইনে রিটার্ন করে দিয়েছেন জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাই এটা আপনি ধরতে পারছেন, বাকিরা ভাইয়া ঠিকই আছে। মানে আমি যে আমি- কেন সেকেন্ড ব্র্যাকেট দিই না এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ফলস লিখতে ট্রু ফলস এর এখানে কোনো কাহিনী না। আমার রিটার্ন স্টেটমেন্ট কয় লাইন, না এক লাইনে আছে এই জন্য তো ব্র্যাকেট নেই। ব্র্যাকেট নাই, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। 31 লাইনে এক লাইন আছে এই জন্য তো ব্র্যাকেট নাই, কিন্তু আবার 32 লাইনে যে ফলস লিখলেন এখান থেকে যদি রিটার্ন হয়ে যায় তাহলে কি নিচে কোড বেস রান হবে? না 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 রান হবে না। তাহলে তো এই জন্য না আমি এখানে হবে আর কোনো কিছু উপরে দিই পেয়ে না। গেলে নিচে আসবে না, যদি উপরে না পায় সেই ক্ষেত্রে নিচেরটা নিচে আসবে। ভাই নেসেটটা না দিলে কোনো প্রবলেম হবে বাই ডিফল্ট তো false- আনডিফাইন্ড রিটার্ন হয়ে যাবে না। ও আচ্ছা এর লাইন আমরা ফলস দিছি আমার এখানে ফিল্টারের কাহিনী এখন ওকে আনডিফাইন্ড কে প্রসেস করতে পারে কিনা এটা দেখতে হবে ফিল্টার ইয়াটা। এখানে আমার কাহিনী হচ্ছে আমাকে ট্রু এবং ফলস দিয়ে বোঝাতে হবে যে আমি কোন ডাটাটা রাখতে চাই আর কোন ডাটাটা রাখতে চাই না। ট্রু করা মানে আমার এই আইটেমের যে ডাটাটা আসছে এই ডাটাটা আমি রাখতে চাই নতুন অ্যারের ভিতরে, আর ফলস করা মানে ওই ডাটাটা আমি রাখতে চাই না। ভাই এই প্রসেসটা আরো শর্ট করা যায় না? আর কোনোভাবে শর্ট ম্যাপ সাথে ম্যাপ জি ভাই মেলা ছোট হইছে ম্যাপ ফিল্টার একসাথে। সেটা পরে ম্যাপ ফিল্টার একসাথে পরে। আর তার নাড়ি দিলে তো বোধহয় আরো শর্ট হয়ে যাবে নাকি? আচ্ছা একটা মিনিট, আমার কারেন্ট চলে গেল। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায় এখন দেখা যায় হুম দাঁড়ান, আপনার কি আইপিএস আছে হ্যাঁ আইপিএস আছে। ভাই প্রচুর আমারও বিদ্যুতের সমস্যা করে, আপনার কথা মতো লাগছে আইপিএস সেট আপ করলাম। আইপিএস মানে ভ্যানের ব্যাটারি, বুঝিনি। ভ্যানের ব্যাটারি, ভ্যান ভ্যান। না আমি এমনি বড় ব্যাটারি লাগাইছি। আপনি তো বড় লোক মানুষ। আমি ভ্যানের ব্যাটারি তাহলে- কিনে আমার ওই ইউপিএস যেটা ছিল ওর ব্যাটারি চেঞ্জ করে দিছি। আমি আচ্ছা, direct ভাই, IPS যাই হোক আমরা ওই এখন- প্রসঙ্গে না যাই, এখানে আসি। ব্যাটারি তো অনেক দাম ভাই। কনে পুরোনোটা কিনছি 3200 টাকা দিয়ে, আবার বেচতে গেলে আরো 25। ভালো ছিল টাকা। পুরোনোগুলো ওই ওরা 1 বছর পরে পুরানোগুলো সেল হয়ে যায়। ওই পুরোনো ব্যাটারি যাও যদি আমি কিনছি 3200 টাকা দিয়ে, এখন যদি আবার ওই বেচতে যাই ও মিনিমাম 2700-2800 টাকা বেচতে পারবো না। কি ভাই, জি আপনি জি কি পুরানো আমার ব্যাটারিগুলো ভালো configure দেখতে করতে- ওই ভালোটা বাইছে নিতে হয়। আমার ফ্রেন্ডের দোকান আছে, ওরে বলে রাখছিলাম যে ভালো ব্যাটারি পাইলে আমার ফোন দিস। আচ্ছা এবার একটু খেয়াল করেন,
আচ্ছা, এখানে কন্ডিশন ঠিক আছে, ঠিক আছে। এবার একটু আসেন, আর এখানে একটা জিনিস একটু বলে দিই। এই যে কন্ডিশন চেকিংটা করছেন না, এখানে যে কন্ডিশন চেকিং করছেন না, এই কন্ডিশন চেকিংটা এইটা যদি আগে দিই আর এটা যদি পরে দিই, কোনো প্রবলেম হবে? প্রবলেম তো হওয়ার কথা না। হবে? প্রবলেম হবে? হ্যাঁ ভাই, ও তো প্রফেশনাল ভিতরে গিয়ে কেমিস্ট চেক করবে। ভাই এই আগের বার উল্টায় লেখছে, এই পাশটা এটা আগে নিছে এটা পরে নিছে, এতে কি কোনো প্রবলেম হবে? ভাই ওই একই জিনিস তো একই জিনিস, কিন্তু এই প্যাটার্নটা ইউজ করবেন। এই জায়গায় বেনিফিট আছে কি জন্য দেখাইছি ভাই, এই যে হাসিম ভাইদের ভাই একটা কথা বলছিল, এখানে কি বেনিফিট দেন হয়? এটা হচ্ছে Error অনেক হওয়ার সময় ভুল সম্ভাবনা করলে কম। ওই স্ট্রিং এরকম করে অ্যাসাইন হবে না। হ্যাঁ বুঝলাম না হ্যাঁ ভাই, একটু বুঝাই দেন। বুঝে নাই। স্ট্রিং এর উপরে তো কোনো কিছু এরকম করে অ্যাসাইন হতে পারে না, এই কারণে দিছি, যদি কখনো ইররও হয় যেন অ্যাসাইন না হয়ে যায়। ও আচ্ছা। মানে এই যে আপনি আগেরবার যেটা করছেন ভাই দেখেন, ইকুয়াল একটা দিলে অ্যাসাইন হয়ে যাবে, এই প্রবলেম এই জায়গা এই হবে যে না। এখানে যদি আপনি ইকুয়াল একটা দিয়ে দেন, তার মানে কি এটুকু অ্যাসাইন হয়ে গেল অবজেক্টের ভিতরে। কিন্তু ও, এক্ষেত্রে হবে এই না। কারণে আর যদি তখন দিতাম, মানে কেমিস্ট্রিটা আগে আছে। তখন তার অ্যাসাইন জীবনেও হবে না। ইরর শো করবে তো ওটা তখন। ও, তাহলে তবে আমাদের ওই প্যাটার্ন ফলো করে ভালো। জি, এই প্যাটার্নটা ফলো করা ভালো। বাট এটা অনেক সময় আমার নিজেরই হয় না, ঠিক আছে, ভাই ঘুমাইয়ে আপনি বাম পাশটা হয়ে যায়। যাই হোক, সমস্যা না। এবার দেখেন এইটা এখন কয়টা অ্যারে? দুইটা অ্যারে। এবার এই উপরে দুইটা অ্যারেটা এইটার উপরে ম্যাপ চালাই দিলাম। মানে এই জিনিসটা প্রথমে আমি ফিল্টার করে একটা অ্যারে বের করছি, দুইটা অ্যারে, মানে কেমিস্ট্রি দুইটা অ্যারে নিয়ে আসছি, মানে দুইটা না, মানে একটা অ্যারের ভিতরে দুইটা এলিমেন্ট নিয়ে আসছি, দুইটা আইটেম। আইটেম, এবং সেইটারে আমি এখানে ম্যাপ করছি। তার মানে আমার পারফেক্টলি দুইটা আসছে। এখন এই সেম পরে একটা প্রসেসটা আপনি এইভাবে করতে পারেন। দেখেন, এটারে বাদ দিলেন, ফিল্টার করছেন, এখানে ডট লাগাই দিয়ে এইটুকু দিতে পারেন, ঘটনা একই। এটা তাহলে আমার এখানে ইয়া করি, এইটুকু কাট করে এখানে বসাই দিই, আর এটারে ফেলে দিই, একই কথা, বাট কমপ্লেক্সিটি বাড়লো, আমার বুঝতে অসুবিধা হতে পারে। ভাই আরো শর্টে তো করা যাবে বোধহয়। শর্ট দরকার নাই ভাই, শর্ট ভুলে যান, ঠিক আছে। ভাই বেশি শর্টে গেলে লাস্টে কোড বেস বুঝাই কষ্টকর হয়ে পড়বে। না না না, আরো কি করা যাবে? ঠিক আছে, এভাবে আপনি ম্যাপ করে এগুলো দেখাই দিতে পারেন, ঠিক আছে। এটা বুঝতে পারছি। ওকে, এখানে আর কোনো কিছু আছে কিনা? ভাই একটা একটু একটা দেখি। একটু কি করেন তো, যদি রিটার্নটা ফলস দেয় আর নিচে রিটার্নে যদি ট্রু দেয়, তাহলে এখানে কি আসছে দেখি। এটা যদি ফলস আর নিচেরটা ট্রু দেয়, দেখি নিচের ট্রুটা কাজ করে নাকি। তখন থেকে না এই দুইটা বাদে বাকিগুলো আসবে, দুইটা বাদে বাকিগুলো আসবে, এই দুইটা বাদে বাকিগুলো আসবে। ও, আর ভাই ওই যে আমি বলতাম যে মানে এই নিচে রিটার্নটা যদি না দেয়, আপনি বলছেন আনডিফাইন্ড, ওটা কিছু হয় নাকি, ওটা দেখতে পেলেন ওটা কি? যদি রিটার্ন কিওয়ার্ডটা না দেন, দেখি এখানে তো আনডিফাইন্ড রিটার্ন করবে, ও আনডিফাইন্ড প্রসেস করতে পারে না। প্রসেস করতে পারে না। না, আর ট্রু দিলে তো কাজ করবে, তাই না? মানে আপনাকে ইন্ডিভিজুয়ালি বলে দিতে হবে কোন ডাটা রাখবেন কি কোন ডাটা রাখবেন না, ট্রু অথবা ফলস কিওয়ার্ড দিয়ে বলে দিতে হবে। ভাই নিচে রিটার্ন এনে আমরা শর্ট করার মাধ্যমে তো বলে দিছি, ওটা মানে এলস মানে আর একটা ব্লক, এটা বলে দেয় নাই? হ্যাঁ, এই যেগুলো মনের ভিতরে এইসব প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো নিজে নিজে কোড বেস দিয়ে রান করে দেখবেন, ঠিক আছে। আপনার মনের ভিতরে যেটা আসছে আপনি নিজে কোড বেস করবেন, করার পরে এটা নিজের মতো করে এরকম করে করে দেখবেন, ঠিক আছে, তাহলে আপনি আরো বেটার বুঝতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ইসের কথা, এই লিস্ট রেন্ডারিং এর বিষয়। আমরা এখন একটু কন্ডিশনাল রেন্ডারিং এর বিষয়টা একটু দেখি। হ্যাঁ,
কন্ডিশনাল রেন্ডারিং এর জন্য भाई कौन भाई জি ভাই या डॉट मैप पे जानते हैं आगे ইয়াতে এটা এই ডট ম্যাপে সরি আর কি ডট ম্যাপ একই সাথে ফিল্টার ফিফল ডট ম্যাপ একসাথে করে ফেলাইছে না হ্যাঁ এটা মেথড চেইনিং করছে ওই আলাদা করে দেখছিলাম তারপরে আলাদা করে এরকম চেইন করছে না দেখা গেল কি আমি আপনি যদি এখানে ম্যাপটা না করে ওই লিস্টটাকে নিচে ম্যাপ করেন সেটা তো আরো ভালো হয় না লিস্টটাকে ওই যে আপনার আগের নিয়মের কথা বলছে ভাই, মানে ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে করব এখানে ডট ম্যাপটা হ্যাঁ আর লিস্টের ভিতরে তো আমার ফিল্টার ঢুকলো হ্যাঁ যে ফিল্টারটা ঢুকলো লিস্টের ভিতরে সেই লিস্টটা ওই যে মানে 42 আপনি নম্বর চাচ্ছেন লাইনে এখানে করবেন এই 42 নম্বরে মানে হ্যাঁ এরকম করতে যাচ্ছেন এটা কাট করলাম এইখানে দিতে চাচ্ছেন এটা তো ওটা পার্থক্যটা কি হলো পার্থক্য কিছুই হয় নাই একই জিনিসই হবে কিন্তু এভাবে করবেন না হিজিবিজি হইলে সুমিত ভাই লাইভ ক্লাসে বলছিল লজিক্যাল পার্ট সবসময় উপরে রাখার জন্য হ্যাঁ কারণ এই এটা জেএসএক্স পার্টের যতটা ভিতরে clean রাখা সম্ভব এই জেএসএক্স পার্টের ভিতরে যদি এক লাইনের লজিক হয় এক লাইনের ভিতরে করা পসিবল হচ্ছে এক লাইন ঠিক আছে সেটা করবেন মানে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস কিন্তু এখানে যদি আপনার গিজিবিজি অনেক হয়ে যায় এটা আসলে পড়তে অসুবিধা হয় এই জন্য আপনার সমস্ত লজিক্যাল পার্টটা যা আছে এটা উপরে করে নেবেন এর ভিতরে এক লাইনের বেশি লজিক্যাল পার্ট করা যায় না হ্যাঁ এইটা কিন্তু এইটা কি বলেন তো এটা স্টেটমেন্ট নাকি এই যে এইটুকু যতটুকু মার্ক করছে এটা কি স্টেটমেন্ট নাকি এক্সপ্রেশন না এটুকু স্টেটমেন্ট নাকি এক্সপ্রেশন জেএসএক্স এর ভিতরে কিন্তু expression। এক্সপ্রেশন দেওয়া যায় স্টেটমেন্ট দেওয়া যায় না ঠিক আছে মানে সোজা কথা আপনার এখানে যদি অনেক হিজিবিজি হয়ে যায় আপনি রাখবেন না আপনি উপরে ক্যালকুলেশন করে নেবেন ঠিক আছে ওকে তাহলে লিস্ট রেন্ডার মোটামুটি দেখে ফেললাম এখন আপনারা এখান থেকে কমপ্লেক্সিটি বাড়াবেন ঠিক আছে কি এই সেম জিনিসটার এই সেম অ্যারের উপরে আপনি ট্রান্সফর্ম করে অন্য কিছু বাড়াবেন ঠিক আছে যেমন আপনাদেরকে আমি সিম্পল একটা জিনিস দেখাই কন্ডিশন দেখেন এইগুলো হচ্ছে লজিক বিল্ড আমি যেটা বলতেছি এখন যেটা বলতে এগুলো হচ্ছে আপনার ব্রেন দিয়ে প্রসেস করে নিয়ে আসতে হবে আপনার এখানে কয়টা আসছে লিস্ট আসছে কয়টা দুইটা। আপনাকে বলা হলো আচ্ছা এইটাকে আমি এলআইতে না করে আচ্ছা এটাকে আমি আগের মতো করি এখানে রাখি হ্যাঁ এই যে আসছে এটাকে আরো আমি আচ্ছা আনডু করে এটাকে আগের মতো করে যাই ভেঙে ফেলে ঠিক আছে। পিপলস এবার ঠিক আছে না না ঠিক নাই তো পারফরম্যান্স এটা ফিল্টার। এটা এবার ঠিক আছে আমি এখানে এলআই রাখবো না আর এটাকে এলআই রাখবো না এখানে একটা ডিভ রাখবো আর এখানে আমি হচ্ছে এটাকেও একটা ডিভ রাখবো এটাকেও একটা ডিভে রেন্ডার করব সরি ডিভে রেন্ডার করব গেল ডিভ গেলে পারফেক্টলি আসতেছে সমস্যা নাই এবং আমি প্রত্যেকটা লাইনের এখানে মনে করেন একটা পি ট্যাগ হবে পি ট্যাগ আর যেহেতু এরকম করে ফেলছি এটাকে আমার ফ্র্যাগমেন্টে র্যাপ করতে হবে আচ্ছা এইটার মাধ্যমে আপনি আরেকটা জিনিস একটু শিখবেন ফ্র্যাগমেন্ট পি ট্যাগের ভিতরে সুমন আসছে এবং এটাকে নিচে নামাই এখানে এইচ আর বলে একটা ট্যাগ আপনি এখানে প্রিন্ট করবেন আচ্ছা তাহলে সেপারেট হচ্ছে এখন কথা হচ্ছে এই যে যেটা করছেন এবার দেখেন এই যখন আপনি লিস্ট রেন্ডারটা করছেন আপনার এইখানে যখন আপনি রিটার্ন করতেছেন মানে
এই যে ম্যাপ করে যে এই ডাটাগুলো ঢুকতেছে কার ভিতরে? এটার ভিতরে ঢুকতেছে না? তখন লিস্টের মধ্যে তখন ঢুকবে। আপনার এই কিটা এখানে দিলে হবে না, এই কিটা দিতে হবে এইখানে, এই জায়গাটায়। এখন এই জায়গাটায় কি দেওয়া যাচ্ছে না, কারণ এখানে একটা এমটি ফ্র্যাগমেন্ট আছে। হয় আপনাকে এখানে একটা ডিভ র্যাপ করতে হবে, অথবা যেহেতু আপনার কি দিতেই হবে এমটি, কোনো ডিবে র্যাপ না করে এখানে ফ্র্যাগমেন্ট বলে একটা জিনিস আছে রিঅ্যাক্টের, ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টটা দিয়ে এইটা দিতে হবে, তাহলে এটা নিবে। তাহলে আমার নিচে এখানে কোনো ওয়ার্নিং দেখাবে না। এই বিষয়টা কি বুঝছেন? ফ্র্যাগমেন্টের ব্যবহারটা কখন করবেন? যখন আপনার ফ্র্যাগমেন্টটার ভেতরে আপনার কি ইউজ করা প্রয়োজন, এখানে এই সিনারিওটা চলে। ইউজ করতে পারতাম, নিচে কি কারণে ইউজ করতে পারলাম না? এখানে দিলে হবে না, ওটা বলছে একদম টপ লেভেল, রুট লেভেলে কি দিতে হয় প্রত্যেকটা আইটেমের রুটে। এর নিচে আপনি দুইটা ট্যাগ লেখার কারণে রুট লেভেলে দিতে হবে। হ্যাঁ, মানে এই ডিভ, এই পি, এ কার আন্ডারে র্যাপ করা? এর প্যারেন্ট কে? এর প্যারেন্ট হচ্ছে এইটা। Department, এই এদের প্যারেন্টকে কি দিতে হবে? ও এখন এদের প্যারেন্ট যদি হয় এরকম এমটি, তা এখন এমটি জায়গায় কি বসানো যায় না, তখন বাধ্য হয়ে রিঅ্যাক্টের এই ফ্র্যাগমেন্ট নিয়ে আসতে। এই ফ্র্যাগমেন্ট আর ওই এমটি ফ্র্যাগমেন্ট একই জিনিস, শুধু ডিফারেন্স শুধুমাত্র এখানে কি ইউজ করা যায় আর ওইটাই কি ইউজ করা যায় না। ভাই ফ্র্যাগমেন্ট div ইউজ use না করে করতে যদি আমি এখানে ডিভ ইউজ করি তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অনেক সময় দেখা যাচ্ছে আপনি ডিভ ইউজ করলে আপনার ডমে এক্সট্রা একটা ডিপ চলে আসে, যার কারণে দেখা যাচ্ছে ডিজাইন ভেঙে যেতে পারে। ও বুঝতে পারছি। আর এই ফ্র্যাগমেন্ট দিলে ওই সমস্যাটা হয় না। ওই ডিপটা এক্সট্রা ডিপ যাবে না, আপনার ডমে শুধু এই তিনটা জিনিস যাবে। ঠিক আছে, এই একটা জিনিস। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা তো আপনি হার্ড কোডেড বসাইছেন, তাই না? আপনি আমাকে এখন বলেন, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোতে ফিল্টার করার পরে মানে সোজা কথা হচ্ছে লজিকটা এরকম যে আপনার এখানে ডাটা আসছে এই কয়টা, এখানে ডাটা আসছে কয়টা? 5টা। এখন ওই 5টা ডাটার আসছে ব্যাকএন্ড থেকে, আর আপনি ফ্রন্টএন্ড থেকে এখানে নেম বলে একটা ডাটা পুশ করবেন। এটা কেমনে করবেন? এখানে প্রত্যেকটা ডাটায় একটা নেম যাবে, এরকম সুমন নামে একটা নেম ঢুকবে প্রত্যেকটা ডাটায়। কিভাবে করবেন? ফন্টে ফ্রম দিয়ে ঢুকাবো। মানে এখানে এমন কোন একটা লজিক লিখতে হবে যে লজিকের মাধ্যমে এই ডাটার এখানে আপনার নতুন করে একটা ফিল্ড তৈরি করতে হবে। এখানে মানে তো নেম আছে। আচ্ছা, নেম আছে, তাহলে তো ভুল বললাম। তাহলে এখানে নতুন একটা দিতে, মনে করেন সিটি দেবেন, সিটি সিটি ইজ ইকুয়াল টু খুলনা হবে। এইটা কিভাবে করবেন? ভাই যেটা প্রত্যেকটা আমরা ফিল্টার করছি ওইটা ঢুকাবেন নাকি এটা মূলটা মূল ডাটা না, আপনার এখানে মানে সোজা কথা এখানে আমি সিটিটা প্রিন্ট করব। করলে তো হচ্ছে। এখন সেটা কিভাবে করব সেটা আমারে বলেন। এটাকে ফিল্টার দিয়ে পুশ করা পসিবল? নতুন একটা অ্যারে হিসেবে নিয়ে তারপর এটাকে ভাই আগে এই যে ম্যাপ করতে হবে, ম্যাপ করে ভাই spread আগে over দিয়ে- আগে আগে আমারে বলেন, আপনার কি প্রবলেমটা বুঝছেন? হ্যাঁ ভাই প্রবলেম হচ্ছে। মানে আপনার ব্যাকএন্ড থেকে একটা ডাটা আসছে, যে ডাটাটা আসছে হচ্ছে এরকম console.log, এটা হচ্ছে people, এটা যদি আপনি প্রিন্ট করেন, এই যে 5টা ডাটা আসছে, কিন্তু যার ভিতরে সিটি নামক প্রপার্টি নাই। এটা মনে করেন ব্যাকএন্ড থেকে আসছে, আমি এটাকে অফ করে রাখি, এটা ব্যাকএন্ড থেকে আসছে। এখন আপনি যে প্রিন্ট এই যে ডাটাটা আসছে, এই ডাটাটার ভেতরে আপনি একটা সিটি নামক প্রপার্টি ঢোকাবেন, তাহলে আপনি কিভাবে করবেন? এটার উপরে কি ডাটাটাকে ফিল্টার করবেন নাকি ম্যাপ করবেন, কি করবেন, কোনটা করলে বেটার হবে? এটাকে ম্যাপ করার পরে স্প্রেড অপারেটর দিয়ে নিলাম ডাটাটা, মূল ডাটা, এরপরে আরেকটা প্রপার্টি যোগ করলাম। আচ্ছা, আমি আবারও বলি, আমার মূল টার্গেটটা কিন্তু এইখানে ঢোকানো ঠিক আছে, কিন্তু আসলে আমার মূল টার্গেট হচ্ছে এইখানে প্রিন্ট করা। তার মানে আমি এইটার উপর ম্যাপ চালায় নতুন একটা অ্যারে বের করতে পারি। জি। তাহলে সেটা আমি কি করতে পারি? আবার ফিল্টার করলে, মানে ম্যাপ করলে ওর প্রপার্টি গুলোকে পরিবর্তন করা যায়, এটা মনে রাখেন, ঠিক আছে? বাট জি। ফিল্টার করলে এই প্রপার্টি গুলো মডিফাই করতে পারবেন, মডিফাই করা, অ্যাড করা, ডিলিট করা এগুলো করতে পারবেন না, ঠিক আছে? অথবা
অথবা দেখেন আমি এই লজিকটা লাগাইতে চাচ্ছি না ভাই এখানে, আচ্ছা এটাই লাগাই, খেয়াল করেন এখানে আমি এখানে প্রিন্ট করছি কোনটা, আচ্ছা না এখানে সবগুলোই লাগতেছে, যাক এখানে আমি ওইটাই ঢুকাই, কনস্ট্যান্ট নিউ ডাটা, এইটা কিন্তু আমি ট্রান্সফর্ম করতেছি, যে ডাটা আসছে সেই ডাটাটার উপরে আমি ট্রান্সফর্ম করে নতুন কিছু বানাচ্ছি। কেন বানাচ্ছি? কারণ ব্যাকএন্ড থেকে আমাকে ডাটা দিছে একরকম, বাট আমার লাগবে আরেক রকম, তখন আমি এখানে ট্রান্সফর্ম করতেছি। এটার ভিতরে এইটা দিলাম, এখানে আমি এক একটা করে আইটেম পাবো, আর এখান থেকে আমি রিটার্ন করব, এখান থেকে রিটার্ন করব একটা অবজেক্ট ডট ডট ডট, আর এখানে আমি একটা ইন্ডেক্স নিয়ে নিই, এটা জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য, আইটেম কমা, এখানে আমি একটা সিটি প্রপার্টি হার্ড কোডেড নিব, যে সিটি প্রপার্টিটা হবে হচ্ছে আমার খুলনা প্লাস এর সাথে ইন্ডেক্সটা অ্যাড করে দিব, এটা গেল। এবারে এই যে ডাটাটা আসছে আমি এইখানে এই ডাটাটাকে প্রিন্ট করব। এবার তাহলে এই সিটিটা আমি এখানে হার্ড কোডেড ভাবে পাবো। নিতে পাবো না ভাই পি এর মধ্যে? দেখেন প্রিন্ট হয়েছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বাকিরা কিন্তু ভাই দুইটার জন্য তোমরা খুলনা পাইলা। বুঝতে পারছি, কিন্তু ভাই যদি ডাইনামিক্যালি করতে চাই তখন? এখানে তো ডাইনামিক্যালি অনেকটা করছে, এটা হার্ড কোডেড দিয়েছি, ইন্ডেক্সটা ডাইনামিক্যালি। এখন ডাইনামিক ডাটা তো অন্য কোথাও থেকে আসবে, আমি চাচ্ছিলাম না যে খুলনা যে হাট করবে, তাহলে সেই ডাটাটা অন্য কোথাও থেকে আনতে হবে, এখানে তোমার অন্য কোনো ডাটা নাই, বুঝতে পারছি এবার। ঠিক আছে? যাই হোক, যেটা করলাম এবার হচ্ছে আমরা একটু ইসে চলে যাই, কন্ডিশনাল রেন্ডারিং মানে হচ্ছে ইফ এলস এর ব্যবহার, ঠিক আছে? কি দেখাবো কি দেখাবো না, ঠিক আছে? এখানে আমি একটা কম্পোনেন্ট নিই, এখানে মনে হয় এই যে আইটেমস নামক একটা কম্পোনেন্ট আছে আমার অলরেডি, হ্যাঁ এই দেখেন একটা আইটেমস কম্পোনেন্ট পাঠানো, সেই আইটেমস কম্পোনেন্টটা এটা লিস্ট রেন্ডার করে, আর এই জায়গাটায় ইউএল একটা ট্যাগ, এই ইউএল এর ভেতরে আমি হচ্ছে আইটেম কম্পোনেন্টটাকে দেখাবো, আর এই আইটেম কম্পোনেন্টটা একটা নেম হিসেবে প্রপস নেয়, নেম হিসেবে প্রপস নেয়, প্রপস হিসেবে মনে করেন টেস্ট, এটা নাই, আবার টেস্ট শব্দটা আসছে। এখন এরা উদাহরণে কি করছে, নেম সুইট, আচ্ছা এবার এখানে এদের ডকুমেন্টেশন, পুরো আমি কাজটা ডকুমেন্টেশন দেখে দেখে করতেছি, হ্যাঁ এখানে হচ্ছে একটা নেম নিয়েছে, ক্লাস নিয়েছে, আচ্ছা ইসপ্যাক ট্রু অথবা ফলস এখানে নিয়েছে, আচ্ছা বুঝতে পারছি। এই কম্পোনেন্টটা এখানে ইজ শো নামক আরেকটা প্রপস রিসিভ করে, ঠিক আছে? এবার এইখানে আমার হচ্ছে আচ্ছা ইফ, এই যে হচ্ছে কন্ডিশন, খেয়াল করেন আমি এখানে দেখেন ইজ প্রপস, এটা এখান থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট যখন আপনি এখান থেকে ইজ শো এটা পাঠাবো, এটা হচ্ছে আমি বুলিয়ান ভ্যালু পাঠাবো ট্রু অথবা ফলস, ঠিক আছে? এবার আমি সেকেন্ডটায় এখানে দিব, এটা দিব ফলস, এটা টেস্ট অন আর এটা হচ্ছে টেস্ট টু,
আমি এই অবস্থায় যদি যাই তাহলে দুটো জিনিস শো করতেছে, ভালো করে বোঝেন, দুইটা জিনিস এখানে শো করতেছে। এখন আমি চাচ্ছি আমি যদি এখান থেকে ট্রু পাঠাই তাহলে শুধুমাত্র টেস্ট অন দেখাবে, আর যদি ফলস পাঠাই তাহলে এখানে দেখাবে না। কন্ডিশন, তাহলে আমি কি করতে পারি, এরকম করতে পারি এখান থেকে ইফ ইজ শো, যদি এটা ট্রু হয় তাহলে ভাই আমি এখানে ওই যে বুলিয়ানটা আগে দিলে ভালো হতো না? তাহলে আমি এটা দিব ইজ শো, যদি থাকে এটা দিব, আদারওয়াইজ রিটার্ন করব নাল। তাহলে দেখেন একটা জিনিস শো করবে। বুঝছি কন্ডিশনটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে। তার মানে এই জি ভ্যালু ভাই বুঝতে পেরেছি। এই ভ্যালু যদি এরকম হয় তাহলে এটা দেখাবো, না হলে এটা দেখাবো না। এখানে ওরা সুন্দর একটা আইকন দিয়েছে, আমি এটা নিয়ে আসলে বেটার হবে। এই আইকনটা কপি করি। এই আইকনটা রাখি। এই দেখেন একটা টিক চিহ্নর মতো করে আসছে, ঠিক আছে? ভাই ওই যে এলআই এর জন্য যে সামনে একটা ডট আসতেছে, ওটা রিমুভ করব কিভাবে ধরেন? এটা সিএসএস দিয়ে এখানে করতে হবে। ওরা তো ভাই ইনলাইন লিস্ট সিএসএস টেক্সট করে, ডেকোরেশন নান করতে হবে। লিস্ট ইনলাইন সিএসএস করে দিলেই তো হয়ে যাচ্ছে। আপনি যে সিএসএস করেন লিস্ট স্টাইল নান করতে হবে, আপনার যে ইচ্ছা সিএসএস সেটা করেন। সেটা তো জানি লিস্ট স্টাইল নান করতে হবে। আচ্ছা ওই প্রসঙ্গটা এটার ভিতরে এখন আইনেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার একটু দেখেন, এবার আমার কন্ডিশনটা আমি এবার কন্ডিশনটা একটু চেঞ্জ করে ফেলছি, আপনাদের কন্ডিশনটা বলি, আপনারা লজিকটা বিল্ড করবেন। সেটা হচ্ছে আমি যদি ট্রু পাঠাই তাহলে এখানে টিক চিহ্নটা দেখাবে, যদি ফলস পাঠাই টিক চিহ্নটা দেখাবে না, বাট এই লেখাটা দেখাবে। প্রবলেম বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে শুধু আপনার টিক সব চিহ্ন সময় বলতে এই লেখাটা দেখাবে, সব সময় এই লেখাটা দেখাবে, কিন্তু যদি ট্রু পাঠাই তাহলে এই পাশের আইকনটা দেখাবে, যদি ফলস পাঠাই পাশের আইকনটা দেখাবে না। এখন এই পরিস্থিতিতে আমি এখান থেকে সব সময়ের জন্য এইটুকু রিটার্ন করে দিচ্ছি, সব সময়ের জন্য তো এইটা রিটার্ন হচ্ছে। তাহলে আমি এখানে একটা কন্ডিশন লাগাবো যে যদি এটা ট্রু হয় তাহলে ইফ, আচ্ছা আরেকটা জিনিস, সবসময়ের জন্য নাল চেকিং আগে দেবেন। ইডা ভাই একটা কথা বলছিল, আমি সেটা ইয়া করে নাই। এটা যদি এটা সবসময়ের জন্য নাল চেকিং কখন করবেন? আগে আগে। যদি এটা ফলস হয়, এটা যদি ফলস হয়, এইটা মানে কি বলেন তো? ব্যাংক সাইন Not. মানে কি? নট। তার মানে ট্রু মানে কি? ট্রু মানে আমি যদি ট্রু পাঠাই তার মানে এটা কি হয়ে যাবে? সত্য। এইখানে তো কন্ডিশনে কি হয়ে যাবে? ট্রু পাঠালে এটা এখানে মিথ্যা, কন্ডিশন এটা মিথ্যা। এটা ফলস হয়ে যাবে। তার মানে যদি False হয়ে ফলস যাবে। হয় তাহলে হচ্ছে আমি এই ইয়াটুক দেখাবো না, এইটুকু দেখাবো না, আর যদি না হয় দেখাবো। কি হইলো? দুটোই কেন দেখাচ্ছে? অপারেটর ইউজ করে দেন, একদমই ইজি হয়ে যাবে। জি না, ইজি দরকার নাই ভাই, আমার ইজি শেখানো উদ্দেশ্য না, আমাকে উদ্দেশ্য হচ্ছে ভেঙে দেখানো। আচ্ছা এখান থেকে আমি রিটার্ন করি নাই, এই যে দেখেন এবার এটা রেন্ডার হয়েছে। তার মানে এটা একটা প্যাটার্ন যে আপনি কি করতে পারেন, এই যে আপনি কন্ডিশন বেঁধে কাজ করতেছেন ট্রু অথবা ফলস দিয়ে। যদি আপনি ট্রু পাঠান ভাই, এই প্যাটার্নকে বুঝছেন, আর সবসময়ের জন্য নাল চেকিংটা কোথায় দিবেন? আগে আগে। আপনি পরে দিলেও কাজ আগে। করবে, কোনো সমস্যা নেই, বাট নাল চেকিং আগে দেওয়াটা বেটার, ঠিক আছে? এবার যদি এটা যদি কন্ডিশন হয়, এবার এইখানে প্রবলেমটা ভালো করে ফাইন্ড আউট করেন। প্রবলেম ফাইন্ড আউট করেন, আপনার কতটুকু লেখা রিপিটেড হচ্ছে। এখানে পারফরমেন্সের কোনো ইস্যু নাই, পারফরমেন্সের কোনো ইস্যু নাই, শুধু দেখেন কোন জায়গাটা চেঞ্জ। এইবার এইটুকু সেম, শুধু এইটুকু এই টিক চিহ্নটা, শুধুমাত্র টিক চিহ্নটাই হচ্ছে প্রবলেম, যে এটা একবার দেখাবো অথবা দেখাবো না। তার মানে এখানে কি কোড রিপিট হয়েছে নাকি হয় নাই? হইছে। হয়েছে। তার মানে আপনারা কিন্তু এভাবে দিলে এগুলো কিন্তু পারফরমেন্সে কোনো ইস্যু নাই, বাট এটা পারফেক্টলি রান করবে, কোনো সমস্যা নাই। তার মানে আমি এখন এইটা না করে আমি এখানে এরকম করতে পারি। দেখেন আমি সেম কোড বেসটাকে কপি করে ডুপ্লিকেট করি, এটা রেখে দিই।
তাহলে আমার এখানে শুধুমাত্র এই জায়গাটাই এইটুকু, এই যে এইটুকু জায়গা, আচ্ছা এটা বাদ দিই, শুধুমাত্র এইটুকু জায়গায় কন্ডিশনালি রেন্ডার করতে হবে, টিক চিহ্নটা, বাকিটা সবসময় রান হবে। তাহলে এই জায়গাটায় আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট। এবার এই জায়গাটা আমি চেক করতে পারি যে ইফ শো যদি এটা ট্রু হয়, ইফ শো যদি ট্রু হয় এরকম করে দিতে পারি, যদি এটা ট্রু হয় তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ এবার হচ্ছে আমি ওই যে ইয়ারটারে কি কি যেন বলে অপশনাল চেইনিং ইউজ করতেছি, আর না হলে এমটি দেখাবে। আর এইটাকে আমি চাইলে আপনি নট চেকিং আগে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এইটা দিতে পারেন। দেখেন পারফেক্টলি রান করতেছে কোড। এবার দেখেন আগের বার অনেকগুলো লাইন লেখা লাগছে, এবার এক লাইনের ভিতরে এই জায়গাটাই আপনি কন্ডিশন বসাই দিচ্ছেন। এই হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডারিং মানে কোন ইউআই টুকু দেখাতে চান আর কোন ইউআই টুকু দেখাতে চান না। ঠিক আছে, এইটারই আরেকটা শর্টার ভার্সন আছে, সেটা হচ্ছে আমি এটাকে কপি করে ডুপ্লিকেট করে, এটার আরেকটা শর্টার, সেটা হচ্ছে এই জায়গাটায় কি করতে পারি, এই জায়গাটা এখানে আপনি অ্যান্ড অপারেটর ইউজ করতে পারেন, এটাকে বলে শর্ট সার্কিট বলে। যদি এটা হয় তাহলে শুধুমাত্র এইটা দেখাবেন। এবার দেখেন ওই কন্ডিশনাল রেন্ডারিং এর ওইটা দেখানো লাগতেছে না, অ্যান্ড অপারেটর এটা দেন। এটার অর্থটা কি নিচেরটা? এটার মানে হচ্ছে এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর বলে। এটার মানে হচ্ছে এই পাশটা যদি ট্রু হয় তাহলে ডান পাশে কোড এক্সিকিউট করবে, এই পাশটা যদি ফলস হয়, মানে সোজা কথা এটা যদি ট্রু হয় তাহলে ডান পাশ রিটার্ন করবে, আর এটা যদি ফলস হয় তাহলে বাম পাশ রিটার্ন করবে। এন্ড অপারেটরের কাজ মানে দুইটাই সত্য হবে এরকম না? জি, মানে এন্ড অপারেটরের কাজ দুইটাই সত্য হলে তবে তো কাজ করবে, তাই না? হ্যাঁ এটাই তো সত্যই তো, দুই পাশ। ও বুঝতে পারছি, আমি যেন মিথ্যা তাহলে তো একটা সত্যই। স্ট্রিংও তো একটা সত্য ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে একটা জিনিস। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আজকে মোটামুটি এই পর্যন্ত আরেকটু করে শেষ করব, কারণ এগুলো অনেক টাইম নিয়ে ফেলতেছি আমি। এগুলো বাদ, এগুলো সব জিনিসপত্র এখানে বাদ। এবার আমরা পিওর কম্পোনেন্ট নিয়ে একটু আলোচনা করব। কোন কম্পোনেন্ট? পিওর কম্পোনেন্ট। পিওর কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে আগে আপনাকে পিওর ফাংশন বুঝতে হবে। ঠিক আছে, কি ফাংশন? পিওর ফাংশন। পিওর ফাংশনের সংজ্ঞা হচ্ছে এরকম, যে ফাংশনটা সেম ইনপুট, মানে এইটার সংজ্ঞাটা মিলাইতে গেলে দুইটা শর্ত ফিলফিল করতে হবে পিওর ফাংশনে। যে ফাংশনটা সেম ইনপুটের জন্য সেম আউটপুট দিবে, এটা হচ্ছে একটা শর্ত, এবং সে তার নিজের স্কোপের বাইরে অন্য কোনো কিছু পরিবর্তন করবে না। মানে দেখেন এখানে আপনি এই ডেমোটাকে যদি আপনি কল করেন, আচ্ছা আমি এটাকে আউটপুট দেখার জন্য এখানে নিয়ে যাচ্ছি, এই জায়গাটা নিয়ে যাচ্ছি। এটা তো আমাদের লজিক্যাল পার্ট, এখানে তো আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। আর আমি কনসোলটা ওপেন করতেছি। আমি কোন টপিকস নিয়ে আলোচনা করতেছি? পিওর কম্পোনেন্ট, পিওর ফাংশন। এবার ফাংশনটা আলোচনা করার পরে পিওর কম্পোনেন্টে যাব। কনসোল। এই যে ডেমো নামক যে ফাংশনটা, এই ডেমো ফাংশনের ইনপুট দিছি কত? 2। আউটপুট কত? আউটপুট কত? 2। আচ্ছা, এটা ডাবল ডাবল রেন্ডার করতেছে, এটার কাহিনী আছে, আমি স্ট্রিক মোডটাকে অফ করে দিয়ে আসি। সুমন ভাই, বলেন। পিওর ফাংশন টপিকসটা বড় না ছোট? পিওর ফাংশন টপিকসটা বড় না ছোট? ছোট একটা টপিকস। ছোট একটা টপিক, কিন্তু এটা সেম ইনপুটের জন্য সেম আউটপুট। দুইটা শর্ত মিলতে হবে। এর বাইরে আবারও বলতেছি, দুইটা শর্ত। পিওর ফাংশন হইতে গেলে তার দুইটা শর্ত মেনটেন করতে হবে। এক, আগে দেখেন আমি শেষ করি, তারপর কোশ্চেন থাকলে করে নেন।
এটা আমার একটু ঝামেলা আছে, কিন্তু হ্যাঁ, আমি জিনিসটা বুঝি, কিন্তু কেন জানি একটু ঝামেলা একটু আছে। দেখেন, আমি তারপরে আমাকে প্রশ্ন করে নেন, আমি আলোচনাটা শেষ করি তারপরে। একটা ডেমো নামক একটা ফাংশন, ইনপুট কত দিছি 2, তাহলে ইনপুট 2, তার মানে 2 ইনপুট দিছি, আউটপুট কত হচ্ছে 2। দুই কি আবার আসবে? আবার এখানে 5 ইনপুট দিচ্ছি, সেম ইনপুটের জন্য সব সময়ের জন্য সেম আউটপুট হবে। মানে যদি 2 ইনপুটের জন্য যে 2 রিটার্ন করতে হবে এরকম না, মানে আপনারা মনে হয় এখনো কনসেপ্ট বোঝেন নাই। এখানে দেখেন সেম সেম ইনপুটের জন্য সেম আউটপুট, কিন্তু সেম ইনপুটের জন্য যে ওই যেমন 2 দিছি মানে যে 2 রিটার্ন করতে হবে এরকম না। মনে করেন এই যে মানে এই যে এখানে আউটপুট বলতে আমি কনসোল লগ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? মানে ওটার রিটার্ন ভ্যালু কি হবে, সোজা বাংলা কথা। আউটপুট বলতে এই ফাংশনটার রিটার্ন ভ্যালু কি হবে, এটা আসলে এরকম হবে না, এটা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি হচ্ছে রিটার্ন ভ্যালু, মনে করেন নাম, এরকম হবে বিষয়টা। কনসোল দিয়ে তো আমি টেস্ট করতেছিলাম, আর ইএসইউএলটি এই, আর এই কনসোলটা হবে হচ্ছে এখানে। কি করলাম রে ভাই, রেজাল্ট এই সেম ফাংশনটা আমি যখন 2 দিছি রিটার্ন করতেছে কত 2, দুই এই যে এখানে 2 রিটার্ন করতেছে। আচ্ছা এতগুলো জিনিসপত্র কোন জায়গা দিয়ে আসতেছে, এই যে 2, এই যে 2 আউটপুট আসতেছে, সেম ইনপুটের জন্য সেম। এখানে 2 রিটার্ন করতে হবে এরকম কোনো কথা নাই, খেয়াল করেন। এ যদি সব সময়ের জন্য ফাংশন কল করার সময় এ যদি সুমন রিটার্ন করে তাও একটা পিওর ফাংশন, কারণ একে আমি যত ভ্যালু দিয়েই কল করি না কেন ও আমাকে অলওয়েজ সুমন দিচ্ছে, ঠিক আছে? এখন এটার শর্ত হচ্ছে 2টা, দেখেন মানে এখানে লজিক্যাল পার্ট, মানে আপনি যে সেম ইনপুটের জন্য যখন আপনি সেম ইনপুট দিবেন, ঠিক আছে, ও সবসময়ের জন্য সেম আউটপুট দেবে, লজিক্যালটা ডিপেন্ড করে। দেখেন এখানে যদি এরকম করি সুমন, মানে এই যে নাম গুণ 2, আপনি ইনপুট দিয়েছেন 2, তার মানে ও আপনাকে রিটার্ন করবে কত, অলওয়েজ কত, এবার আসবে কত, এখন 4 4 আসবে। আসবে, 4 আসবে। এবার এটাকে আপনি যতবারই কল করেন না কেন, যদি আপনি ইনপুটটা সেম রাখেন, যদি 2 রাখেন, তাহলে ও অলওয়েজ কি রিটার্ন করবে, 4 রিটার্ন 4 করবে। 4 রিটার্ন করবে অলওয়েজ। তার মানে এটা যদি আপনি এরকম করেন, আবারও 2 দিছেন, ও কিন্তু আবারও 4ই রিটার্ন করবে। কিন্তু যদি আপনি ইনপুট 3 দেন, তাহলে কি ও তখন কত দিবে, 5 রিটার্ন করবে, 3 দিলে এর সাথে যোগ হবে 5। তার মানে ও সেম ইনপুট দিবেন, সেম ইনপুটের জন্য যেন অলওয়েজ সেম আউটপুট হয়। তার মানে আপনার ইনপুট যদি পরিবর্তন হয়, আউটপুট পরিবর্তন হবে, ঠিক আছে? এবার এর আরেকটা শর্ত হচ্ছে, পিওর ফাংশনের আরেকটা শর্ত হচ্ছে, যেমন দেখেন আপনি এইটা ভালো করে বুঝবেন, আপনাদের কনফিউশন কোন জায়গায় আমি বুঝতে পারছি। লেট ভ্যালু ইজ ইকুয়াল টু, ইনপুট পরিবর্তন হইলে ভ্যালু আউটপুট পরিবর্তন হবে, পরিবর্তন হবে। হ্যাঁ হবে, ইনপুট পরিবর্তন হইলে আউটপুট সেম থাকবে, ওটা পিওর ফাংশন। জি ইনপুট পরিবর্তন হইলে যদি আউটপুট সেম থাকে ওটা ইনপুট পিওর ফাংশন হবে না। ইনপুট পরিবর্তন তো ওইটার লাগে ওই পরিবর্তনের জন্য আউটপুট পরিবর্তন হবে, কোনো সমস্যা নেই। সেম ইনপুটের জন্য সেম আউটপুট আসবে, বুঝতে পারছো ভাই? বুঝছেন? আপনি যদি 2 দেন, এই দেখেন এই আচ্ছা কথাটার মধ্যে একটু ঝামেলা আছে, কথাটা ক্লিয়ার হয় না। আচ্ছা দেখেন আমি এটা সেম ইনপুটের জন্য সেম আউটপুট, সেম ইনপুটের আমি জন্য 2 দিছি কিন্তু আচ্ছা আউটপুট আছে 4, আমি না দিলাম না 2 কিন্তু আউটপুট আছে 4, সেম ইনপুট সেম আউটপুট হলো না তো। বুঝি নাই, বলেন। কিন্তু সেম ইনপুটের ক্যালকুলেশনটাকে সেম রাখছে। সেম ইনপুট যদি 2 দেন, তাহলে আমার এখানে কত আসতেছিল 4, তাই আপনি যদি আবার ফাংশনটা কল করার সময় 2 দেন, তাহলে কত আসবে, তাই 4। আবার ফাংশনটা কল করার সময় যদি আপনি 2 দেন, কত আসবে, 4 আসবে। তার মানে সেম ইনপুট যা প্রতিবার আউটপুটে কিন্তু ওই সেম ক্যালকুলেশনই আসবে। এখন যদি আপনি ইনপুট এই পরিবর্তন যে করে 3, ক্যালকুলেশনটা সেম হবে। ক্যালকুলেশনটা আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমার মনে হয় এইটা হলে হয়তো বা আপনার কনফিউশনটা ক্লিয়ার হতে পারে। আপনি ক্লাস নাম্বার দিবেন তো এইখানে যা উনি বলাই ফেলাচ্ছে, মানে কি আচ্ছা ওই যে দাঁড়ান হ্যাঁ, এবার একটু দেখেন। আচ্ছা এই যে এখানে আমি এখানে রিটার্ন না করে কনসোল লগ দিয়ে বোঝালে হবে? ভাই পিওর ফাংশন না, এমন একটা return ফাংশন এর দেখা দিবেন কনসোল দিতে ওটা একই বেশ।
আচ্ছা দাঁড়ান একটু দেখেন ভাই। সেম ইনপুটের জন্য ভিন্ন আউটপুট কি আসে ওইটা একবার দেখায় দেন। আমি ওইটাই দেখাচ্ছি। এবার একটু দেখেন তো ভাই কয়টা কনসোল লগ হয়েছে? 2টা। 2টা। উম, 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 উম। ভাই এবার একটু দেখেন তো, এবার ইনপুট কত দিয়েছেন? যেবার কোশ্চেন ছিল ডেমো 2 2 ইনপুট দিয়েছেন, পরের বার কল করার সময় কত দিয়েছেন? 2 2। তাহলে প্রথমবার 2 দেওয়ার সময় কনসোল লগের রেজাল্ট কত? 4। এখানে আমি গুণ করছি। ভ্যালু 2 ইনটু 2 4 4। আবারও সেম ইনপুট দিয়েছেন, এবার রিটার্ন কত? ভ্যালুর মান কি বাড়ছে কিনা? এইখানে আপনি তাকায় না, এইখানে আপনার তাকানোর দরকার নেই, আপনি শুধু এইটা দেখেন। আপনি সেম ইনপুট দিয়েছেন, আপনার আসছে 4, আবারও সেম ইনপুট 2 দিয়েছেন, আউটপুট আসছে 8। এটা পিওর ফাংশন না। হ্যাঁ, এটাই তো কথা। বুঝছেন কি ভাই, কনসেপ্ট কি ক্লিয়ার? আর পিওর ফাংশন একটা উদাহরণ দেন। ভাই এইটা আগে বোঝেন ভাই, এটা বুঝছেন কিনা? এটা সেম ইনপুটের জন্য সেম আউটপুট আসতেছে না, হ্যাঁ, কিন্তু না পিওর ফাংশনের পরে জন্য আবার 8 পরে 8 আসছে, কিন্তু আমার ইনপুট কি ছিল? একই ছিল না, 2 ছিল না? হ্যাঁ, তাহলে আমার সেম ইনপুটের জন্য একবার দিছে 4, আবার সেম ইনপুট যখন দিছি তখন একবার আসছে 8। তার মানে এটা পিওর ফাংশন না। পিওর ফাংশন হইতে হলে সেম ইনপুটের জন্য সেম আউটপুট আসতে হবে। তাহলে প্রথমবার আবার যখন যদি 2 এটা দিছি সেম তখন 4 হইছে, পরের বার যখন আবার 2 দিছে আবার 4 যদি আসতো তাহলে সেটা পিওর ফাংশন হইতো। আচ্ছা আবার যদি দিলে কি 16 হবে না? এবার যদি দেখেন আমি যদি আবারও এটাকে 2 দিই, 16 হবে। এবার এটা দেখেন 16 হয়ে যাচ্ছে। 16 তো হবেই, কারণ ওটার সাথে 16 আমার আসবে। হচ্ছে তো। তার মানে আমার একই ফাংশন ওর এক এক রকম ভাবে, মানে এক এক মানে কি দিলাম 2 হবে, ও একই ফাংশন ও এক এক সময় এক এক আউটপুট দিচ্ছেন, দেখেন 16 আসছে। এই ক্যালকুলেশন ভুলে যান না কিভাবে করছি, এটা ভুলে যান। আপনি শুধু এইটুকু চিন্তা করেন যে ইনপুট তো একই বাট আউটপুট কি ভিন্ন না। হ্যাঁ, এইটাই হচ্ছে এই পিওর ফাংশনের সংজ্ঞা, হচ্ছে সেম ইনপুটের জন্য সেম আউটপুট হতে হবে। এখানে ইনপুট সেম আছে বাট সেম আউটপুট আসতেছে না। বুঝছি আচ্ছা ভাই? এটাই তো ভাই পিওর ফাংশন হবে যদি আপনি খালি রেজাল্ট 1 2 না দিয়ে শুধু রেজাল্ট দেন। অন টু না দিয়ে যদি শুধু রেজাল্ট দেন তাহলে এটাই তো পিওর ফাংশন হয়ে যাবে। আর নিচের গুলো তো কাজই করবেন। হ্যাঁ ওইটাই তো, তাহলে পিওর ফাংশন হবে না তখন? আগে তখন একটা আগে মুখস্থ করেন ভাই। পিওর ফাংশন হতে হলে সেম ইনপুটের জন্য কি আসবে? সেম সেম, আউটপুট। মানে আপনি ইনপুট 2 দেন মানে যে ইনপুট 2 আউটপুট হইতে হবে এরকম না। ইনপুট 2 ওটা দেন, আচ্ছা আমাকে বলতে দেন, ইনপুট 2 দেন, আউটপুট যদি সুমন রিটার্ন করে, ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। আবারও ইনপুট 2 দিছেন, আউটপুট যদি সুমন রিটার্ন করে তাহলে ঠিক আছে। ইনপুট 3 দিছেন, আউটপুট যদি সুমন রিটার্ন না করে, মানে মানে ইনপুট পরিবর্তনের সাথে সাথে আপনার আউটপুট পরিবর্তন হবে। মানে র্যান্ডম আউটপুট আসবে। র্যান্ডম আউটপুট আসবে। যদি এরকম র্যান্ডম আউটপুট আসে সেটা আসলে পিওর ফাংশন না। মানে এখানে কিন্তু কন্ডিশন এটা যে সেম ইনপুট, মানে দেখেন এটা কি ভাই প্রেডিক্টেবল না? আপনার কাছে এই কোড বেসটুকু নাই, কই গেল আল্লাহ, এইটুকু নাই। আপনি মনে করেন এর বডি দেখেনই নাই, আপনি পাঠাইছেন 2, তো প্রথমবার আসছে কত 4, পরের বার দিয়েছেন 2, পরের বার আসছে কত 8। এইটা তো আপনিই তো এখানে কনফিউজড। আমি তো ইনপুট 2 দিছি, তাহলে প্রথমবার 4 আসছে, তার পরের বার তো আমি সেম ইনপুট দিছি, তাও তো 4 আসার কথা। এই তো ভাই এই আর কি, এই যে রেজাল্ট 1 আর 2 এইগুলোর পরিবর্তন করে জাস্ট রেজাল্ট বানাই দিলে তাহলে একটু পিওর ফাংশন হয়ে যাবে নাকি? এন্ড সেটা বানাইতে গেলে তো এই ফাংশন বডিতে ক্যালকুলেশন চেঞ্জ করতে হবে। আমি এখানেই জাস্ট এই যে রেজাল্ট কনস্ট্যান্ট রেজাল্ট 1 না লিখে রেজাল্ট 3টাই আমি রেজাল্ট লিখে দিলাম। তাহলে তো ভাই আপনার তো এখানে এখানে ইরর মারবে, এখানে যদি আপনি এখানে 1 দেন, ও আচ্ছা এখানে তো ভেরিয়েবলে ইরর মারবে। এই যে সরি যদি দেন তো সেম ডিক্লেয়ার হয়ে যাচ্ছে।
বুঝতে পারছি, কনসেপ্টটা বুঝতে পারছি। তাহলে পিওর ফাংশনের দুইটা শর্ত, এক হচ্ছে সেম ইনপুটের জন্য সেম আউটপুট আসতে হবে, ঠিক আছে, আরেকটা শর্ত হচ্ছে এই পিওর ফাংশনের বডির ভেতরে এটা কেন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট দেয়, কেন ডিফারেন্ট দেয়, এটার কারণ হচ্ছে এই ভেরিয়েবলটা দেখেন, এদিকে তাকান তো, এই ভেরিয়েবলটা যদি আপনি এখানে ভেরিয়েবল ভাই প্রতিবার আপডেট হইতেছে এর জন্য। এইখানে দেখেন, এইটা কোথায় লেখা ছিল ভালো করে বোঝেন, এটা লেখা ছিল কোথায় এই ভেরিয়েবলটা, ফাংশনের বাইরে। এবার এটার ভিতরে নিছেন। আচ্ছা আপনারা কি এইটা নিয়ে কনফিউশন আছেন নাকি যে আমি এখানে কোড লিখছি তাই, এটা কিন্তু আলাদা কম্পোনেন্ট, এখানে আমি লজিক্যাল পার্ট করতেছি। এবার দেখেন তো সেম ইনপুটের জন্য সেম আউটপুট, তাই তো, কি হলো এখানে ভাই? বুঝতে ভ্যালু টু পাচ্ছি। তখন তো প্রতিবারে ভ্যালু 2, তার মানে আমি ইনপুট 2 দিচ্ছি 4, পরের বার 2 দিছি 4, পরের বার 2 দিছি 4, তার মানে এবার কি সেম ইনপুটের জন্য সেম আউটপুট আসতেছে, হ্যাঁ এটা পিওর ফাংশন। এটা সেকেন্ড শর্তটা, এবার একটা সেকেন্ড শর্ত মনে রাখেন, পিওর ফাংশন হইতে হলে দুইটা শর্ত, এক সেম ইনপুটের জন্য সেম আউটপুট আসতে হবে, আর সেকেন্ড শর্ত হচ্ছে পিওর ফাংশন এর যে স্কোপ, এর যে পার্ট, এই পার্টের ভিতরে সে বাইরের স্কোপ থেকে কোনো কিছু অ্যাক্সেসও করতে পারবে না, কোনো কিছু পরিবর্তনও করতে পারবে না। এটাই মেইন বিষয়। শর্তটা আবার বলেন। পিওর ফাংশনের স্কোপ কতটুকু এখানে, এই ফাংশন বডি, সোজা কথা স্কোপ বাদ দিয়ে আমি বললাম ফাংশন বডি, এই ফাংশনের বডির ভিতরে সে বাইরের দুনিয়ার কোনো কিছু অ্যাক্সেসও করতে পারবে না এবং কোনো কিছু পরিবর্তনও করতে পারবে না, তখন সেটা পিওর ফাংশন হবে। তার মানে আপনি যদি এইটাকে এরকম নেন, এটাকে যদি এরকম নেন, এই যে এইটা এরকম নিলেন, এবার দেখেন প্রত্যেকবার কলে এ কি এই ভ্যালু পরিবর্তন করতেছে না, হ্যাঁ হ্যাঁ তখন এই মূলত রিটার্ন আপডেট হচ্ছে। এই যে পরিবর্তন করে ফেলতেছে, এই পরিবর্তন যদি সে করে ফেলে তাহলে সেটা পিওর হয় না। এখন এই পরিবর্তন করার ফলে হচ্ছে সেটা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট আসতেছে। এখন দেখেন আবারও পেঁচানো কথা, এবার প্রত্যেকবার রিটার্ন কি হবে, এটা পিওর ফাংশন হয়ে যাবে বাবা। এটা পিওর ফাংশন না, এটা পিওর ফাংশন না। এই ভ্যালু কি প্রত্যেকবার কলে পরিবর্তন হচ্ছে বাইরের দুনিয়ার, এইখানে বুঝতেছি না ভাই কি বুঝতেছেন না ভাই আমার বলেন, এই এটা কি বাইরের দুনিয়ার ভ্যালু শর্তটাই বুঝতে না ভাই। ভাই, পরিবর্তন হচ্ছে বাট আমার রিটার্ন তো আমার চেঞ্জ হচ্ছে না। রিটার্ন চেঞ্জ হওয়া লাগবে না, আমার কথা হচ্ছে এই পিওর ফাংশনের শর্ত হচ্ছে সে সেম ইনপুটের জন্য সেম আউটপুট দেবে, এটা একটা শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে বাইরের দুনিয়ায় কোনো কিছু পরিবর্তনও করতে পারবে না, মানে বাইরের দুনিয়ায় অ্যাক্সেসই নিতে পারবে না সে, মানে ফাংশনের বাইরে। বাইরের দুনিয়া থেকে কোনো কিছু নিজে ইউজও করতে পারবে না এবং বাইরের দুনিয়া কোনো কিছু পরিবর্তনও করতে পারবে না। আর মানে সুমন্ত এটা বোঝার জন্য তো কোড দেখতে হবে, কোড দেখতে হবে, হ্যাঁ এটা বোঝার জন্য কোডটা বোঝার জন্য কোড দেখতে হবে, কোড তো আপনার দেখতে হবে, এটা বোঝার জন্য কোড দেখা লাগবে, কিন্তু এই জন্য বলা হয় যখন আপনি কোড করবেন তখন চেষ্টা করবেন প্রত্যেকটা ফাংশনকে পিওর রাখার। এখানে ঘটনাটা কি হলো, এ তো বাইরের দুনিয়াকে পরিবর্তন করতেছে, প্রত্যেক রেন্ডারে এই ভ্যালু চেঞ্জ করে ফেলতেছে না, মানে কলে রিটার্ন যাই দিক ডাজন্ট ম্যাটার, সে কি পরিবর্তন করতেছে, তার মানে ও বাইরের দুনিয়া থেকে, মানে বাইরের দুনিয়া পরিবর্তন করতেছে, ঠিক আছে, এইটা পিওর ফাংশন হবে না। পিওর ফাংশন হইতে মানে সোজা কথা হচ্ছে ভাই, ওই বাংলা কথা বলে না ভাই, নিজের চরকায় তেল দেন, আমার যতটুকু সম্পত্তি আমি এর ভিতরে থাকবো, আমি বাইরের কারো কাছে হাতও দেবো না, কোনো কিছু করবো না, তার ইউজও করবো না, আমি বাইরের দুনিয়া থেকে কোনো কিছু নিজে ইউজও করবো না, বাইরের দুনিয়ায় কাউরে কোনো কিছু দেবো না, একদম একদম কি বলবো, শর্তটা একটু লেখেন তো। শর্ত একটাই, দুইটা শর্ত, সেম ইনপুটের জন্য কি দিতে হবে, সেম আউটপুট। সেকেন্ড এক্সাম্পলটাই ঠিক আছে। আচ্ছা এখানে দাঁড়ান, পিওর কম্পোনেন্ট, এই যে এটা পড়েন, এই যে সেম ইনপুট সেম আউটপুট, আর এখানে আছে ইটস মাইন্ড ইটস ওন বিজনেস, ওই যে নিজের চরকায় তেল দেন আর কি, ঠিক আছে। ইট ক্যানট বি চেঞ্জ অবজেক্ট অর ভেরিয়েবল
দ্যাট এক্সিস্টিং বিফোর কল, কি বিফোর ইটস কল, মানে এক্সিস্টিং বিফোর ইট কল, মানে সোজা কথা হচ্ছে ভাই ওর স্কোপের ভেতরে আপনি কোনো কিছু করতে পারবেন না। আর যদি ডিপ ড্রাইভ করতে চান এখানে হয়তো বড় ডকুমেন্টেশন দিছে, এখানে পড়তে হবে, এটা উইকিপিডিয়া নিয়ে আসছে। ঠিক আছে, এবার অনেকক্ষণ হয়ে গেছে, এবার শেষ মোদ্দা কথায় আসি। সেটা হচ্ছে আমরা যখন কম্পোনেন্ট লিখবো, আমাদের কম্পোনেন্ট তৈরি হয় কি দিয়ে? ফাংশন দিয়ে না? ফাংশন। আমাদের ফাংশনটাও অলওয়েজ পিওর ফাংশন হতে হবে, সরি আমাদের কম্পোনেন্টটাও অলওয়েজ পিওর কম্পোনেন্ট হতে হবে। তার মানে আমরা চেষ্টা করব, এটা সবসময় আমরা পারি না, আমরা চেষ্টা করব আমাদের এই কম্পোনেন্টটা আপনার যে পিওর হইতে হবে এরকম, মানে ম্যান্ডাটরি হইতে হবে এরকম না, আপনি চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন আপনার যে কম্পোনেন্ট বানাবেন ওই কম্পোনেন্টটা যেন অলওয়েজ পিওর হয়। ঠিক আছে, মানে ওই কম্পোনেন্টটা রেন্ডারিং করার টাইমে সবসময় যেন পিওরিটি থাকে। ঠিক আছে, এখন ও যদি আপনার এরকম কোনো ইমপিওর কাজ করতে হয় তাহলে আসলে রেন্ডার টাইমে করা যাবে না, রেন্ডারিং টাইমে এই ইমপিওর কাজ করা যাবে না। মানে আপনি একটা কম্পোনেন্ট মানে তো একটা ফাংশন, এই ফাংশনটা রেন্ডারিং টাইমে কোনো কিছু বাইরের দুনিয়া কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না, এবং কিন্তু আপনি রেন্ডার হওয়ার পরে করতে পারবেন ইমপিওরিটি কাজগুলো। ঠিক আছে, এটার জন্য আমাদের কাছে দুইটা ওয়ে, এক হচ্ছে ইউজ ইফেক্ট ইউজ করবেন, ইউজ ইফেক্ট এই একটা ওয়ে, আর একটা হচ্ছে আপনি ইভেন্ট লিসেনার অ্যাটাচ করবেন। এই ইভেন্ট লিসেনার অ্যাড করবেন। ইমপিওর কাজ করার জন্য রিঅ্যাক্টের দুইটা পদ্ধতি, এক হয় ইউজ ইফেক্ট ইউজ করবেন, না হলে ইভেন্ট লিসেনার ইউজ করবেন ইমপিওর কাজের জন্য। ঠিক আছে, যেগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, অনেকক্ষণ বকবক করছি।